তুরস্কর লোক নাকি এই যে আপনার আমাদের প্রধানমন্ত্রী তারেক সাহেবকে নাকি মানে হত্যা করবেন, অ্যাসাসিনেট করবেন। এই যে কতগুলো বুর্বক মানে অশিক্ষিত মূর্খ এরা এসে করলো কি আমার দলেরই, আমি বিএনপি সমর্থক একজন মানুষ, এটা আমি লুকাই না আমি কখনো। আমার দলের কিছু ছেলেপেলে দেখছি ফেসবুকে এসে তুরস্কের বিরুদ্ধে দেখছি, তো যেই দেশগুলো আমাদেরকে টাকা দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। বাংলাদেশের লোক পালিয়ে সব সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যায়, গ্রিস যায়, তো ওই দেশে যায় কেন? আফগানিস্তান গেলে পারে। রাজনীতি নিয়ে বাংলাদেশের এখন যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত, আমি যতটুকু পড়াশোনা করেছি, অনেকে হয়তো ভাববে যে এটা হিংসাত্মক প্রশ্ন, যে টাইম ম্যাগাজিনে মূলত তাদেরই ছবি আমরা দেখি প্রচ্ছদে, যাদের পতন কয়েক মাসের মধ্যে হয়ে যায়। লাস্ট আমি যদি শেখ হাসিনার কথা বলি, 23 সালের শেষের দিকে হয়েছিল তার নিয়ে প্রচ্ছদ, 24 সালে তার পতন হয়েছিল। এর আগে আমরা যদি যারা সাথে কথা বলি, বা শেখ মুজিবুর নিয়েও আমি ভুল না করলে খালেদা ছবি খালেদার ছবি উঠেছে। তো সেক্ষেত্রে মানে অল্প সময় 2 মাসের মধ্যে তারেক রহমানকে বলা হয়েছে যে পৃথিবীর 100 আপনার ক্ষমতাশালী ব্যক্তির একজন। এর আগেও এটা খালেদা জিয়ার ক্ষেত্রেও বলা হয়েছে, হাসিনার ক্ষেত্রেও বলা হয়েছে। এটা অন্য জিনিস। আর শেখ হাসিনার যেইটা লাস্ট কাভারটা করেছিল সেটা অন্য জিনিস। দুটার মধ্যে পার্থক্য আছে, এটা ভুল করলে চলবে না। হ্যাঁ, এটা হচ্ছে ক্ষমতাশালী কারা পৃথিবীতে থাকে, যেমন ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প, তার দেয়া হয় 1 নম্বর ক্ষমতাশালী ব্যক্তি। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হয়তো 2 নম্বর ক্ষমতাশালী ব্যক্তি, এরকমভাবে ওনারা সাজায়। বা প্রভাবশালী কে ওই বছর যে ছিল পৃথিবীতে এমন একটা কাজ করেছে যে তার ধরেন সেটা অন্যকে ছাপিয়ে গেছে তার প্রভাব, সেরকম যায়। তো এইটা আপনি যেটা মিন করেছেন সেইভাবে মিন করলে হবে না, এটা সবসময় ওরা এভাবে করে, কিন্তু শেখ হাসিনারটা যেটা ছিল সেটা অন্য বিষয়, অন্যভাবে ওইটা করা হয়েছিল। আর এগুলো হচ্ছে আপনাকে কাকতালীয় বলতে পারেন। আচ্ছা, এখন শেখ হাসিনার যে প্রথম তখন হয়েছিল, এখন এগুলো কাকতালীয়। আপনি যেটা মিন করতে চান যে তার মানে কি যে টাইম ম্যাগাজিন মানে এটা তো মার্কিন ম্যাগাজিন আর কি, যে মার্কিনিরা কি এই কাজ করে? আপনাকে বলি শোনেন, বাংলাদেশের মানুষ তো এখন লাঠি দিয়ে হলেও মার্কিন যুক্তরাষ্ট্রকে খেয়ে ফেলে না, কথায় কথায় এদের কিছু নাই, এরা শেষ। এটা তো আমি আমার ছোটবেলার থেকে শুনছি, শেষ। যখন সোভিয়েত ইউনিয়ন ছিল, কমিউনিজম ছিল, মার্কিন যুক্তরাষ্ট্র কি ফু দিলে উড়ে যাবে? আপনি আমাকে বলেন পৃথিবীর কোথায় ফু দিলে উড়ে গেছে? উড়ে তো যায় নাই। আপনি কিউবা এক সময় বলছে ফিদেল ক্যাস্ট্রো যে চে গুভারার ছবি এখানে লাগিয়ে ঘুরে বেড়ায়, যে কিউবার চিনি নিয়ে নাকি সারা পৃথিবী চলে। তো কিউবার তেল নাই, কিউবার তো তেলও নাই আজকে। আজকে যান কিউবাতে কোনো গাড়ি চলে না। কিউবার যে পর্যটন ছিল সেইটাও কেউ যাচ্ছে না, কারেন্ট নাই। তো তোমার চিনি কোথায় গেল? তুমি কমিউনিজম দিয়ে কি করলো 80 বছরে? কিছু করতে পারবে না। আপনি চীনের প্রভাব কেউ অস্বীকার করতে পারবে? আপনি বললে চীনকে ফু দিবেন, চীন পড়ে যাবে? চাইলে তো পারবে না। আপনি আপনি বলবেন যে এই রাশিয়াকে ফু দিবেন, রাশিয়া পড়ে যাবে? হ্যাঁ, রাশিয়ার সাথে ওই যে ইউক্রেন যুদ্ধ করতেছে, ইউক্রেন ছোট রাষ্ট্র হিসেবে অনেক ভালো যুদ্ধ করতেছে, রাশিয়ার সাথে অনেক ভালো যুদ্ধ করছে। বাংলাদেশের মিডিয়াতে সেইভাবে আসে না। রাশিয়ার মতো একটা শক্তিশালী দেশের সাথে ইউক্রেন যে যুদ্ধ করেছে এটা অসম্ভব ভালো যুদ্ধ করেছে। এখন বাংলাদেশের মানুষ তো এরকম অনেক চিন্তাভাবনা নিয়ে থাকে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্র বা চীন বা এই সমস্ত দেশগুলোর, আরব দেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, তুরস্ক, এইসব মালয়েশিয়া, এইসব দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক এইসব চিন্তা করতে গেলে হিসাব কিতাব করে করা উচিত আমাদের। কিন্তু বাংলাদেশের এমন কিছু নাই যে আপনি আপনি এদের সাথে মানে আপনার যেটাকে একটু অন্য ভাষায় বলা হয় যে হ্যাডম দেখে আপনি টিকতে পারবেন। আপনার 10 থেকে 11 লাখ লোক মালয়েশিয়াতে থাকে শ্রমিক, তার মধ্যে আবার 2.5 লাখ আছে অবৈধ। আপনি মালয়েশিয়ার সাথে মারামারি করবেন কখনো? আপনার স্বার্থ। ওদের লোক আপনার দেশে থাকে না। আপনি সৌদি আরব থেকে এই যে আরব দেশগুলোতে 60 লাখ লোক থাকে, আপনি ওদের সাথে মারামারি করবেন? আপনি তো করছেন। ইরান ওদের রিফাইনারিতে মিসাইল মারতেছে, মানে আপনার ড্রোন মারতেছে, আপনি তালি দিচ্ছেন। এখন যদি ওরা 2 দিন পরে যখন এগুলো থেমে যাবে যদি বলে যে বাংলাদেশিরা তালি দিয়েছে, আমি এই বাংলাদেশিগুলোরে ফেরত পাঠাই দিব, আমি ইন্ডিয়ার থেকে শ্রমিক নিব, লাভটা হবে কার? আপনি তো নাচতেছেন। আচ্ছা, আপনি চীনের বিরুদ্ধেও নাচেন, অনেকে নাচে। আপনি এই যে যারা ভারতপন্থী আছে চীনের বিরুদ্ধে নাচেন, লাভ হবে কার? আপনি যদি চীনের বিরুদ্ধে এখানে কাজ করেন, ওই যে আপনার তাইওয়ানের একবার কি ঘটনা ঘটিয়েছিল আপনাদের খেয়াল নাই? আপনি যদি ওরকম করেন তাহলে ক্ষতি কার? বাংলাদেশের। কারণ বাংলাদেশের কোনো খনিজ সম্পদ নাই, বাংলাদেশের এমন কোনো শিল্প নাই, প্রতিষ্ঠান নাই যে আপনি সেটা দিয়ে আয় করে খাবেন। বাংলাদেশের দুইটাই হলো সোর্স আয়ের,
একটা হচ্ছে রেমিটেন্স, যারা বিদেশে আমাদের থাকে তাদের রেমিটেন্স, আর একটা হচ্ছে গার্মেন্টস। তো বাংলাদেশের গার্মেন্টস সবচেয়ে বেশি যায় কোথায়? 1 নম্বর যায় মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপরে হলো ইউরোপে। বাংলাদেশের কোনো গার্মেন্টস আপনার রাশিয়ার থেকে আমরা টাকা পাই না। বাংলাদেশের গার্মেন্টস ভারত থেকেও আমরা টাকা পাই না। বাংলাদেশের গার্মেন্টসের আমরা বেলারুশ, উত্তর কোরিয়া থেকেও টাকা পাই না। কিউবা থেকে টাকা পাই না, ভেনেজুয়েলা থেকে টাকা পাই না। আমরা নাচি এদের পিছনে আমাদের জীবন বের করে ফেলতেছি। কিন্তু যেই দেশগুলো আমাদেরকে টাকা দেয় তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। বাংলাদেশের লোক পালিয়ে সব সমুদ্র পাড়ি দিয়ে ইতালি যায়, গ্রিস যায়, তো ওই দেশে যায় কেন? আফগানিস্তান গেলে পারে, উত্তর কোরিয়াতে গেলে পারে, সেখানে যায় না কেন? যুক্তিতে আসেন। আচ্ছা, তারপরে বাংলাদেশের যে এই যে আপনার রেমিটেন্স, আপনি কি জানেন যে মাত্র 5 লাখের মতো বাংলাদেশি থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে, মাত্র 5 লাখের মতো। আর মধ্যপ্রাচ্যে থেকে 60 লাখ, মাত্র 5 লাখ থাকে মার্কিন যুক্ত। এই 5 লাখ সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায়, $4.7 বিলিয়ন। তারপরে এই 5 লাখের সাথে আপনি এই 60 লাখ, 60 লাখের থেকে বেশি পাঠায় এই 5 লাখ। কেন? এদের ইনকাম বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে। এরা 10,000 টাকা কামাইলে এরা হয়তো মানে কামায় হলো মাসে 8 থেকে 9 লাখ টাকা। তো সুতরাং এদের ইনকাম বেশি, ওখানে খরচ বেশি, বাট তারপরে যেই টাকাটা ওরা সেভ করে বাড়িতে পাঠায় সেটা এদের থেকে অনেক বেশি। মালয়েশিয়ার থেকে আমরা রেমিটেন্স পাই, ব্রিটেন থেকে পাই, ইতালি থেকে পাই, গ্রিস থেকে পাই, ফ্রান্স থেকে পাই, জার্মানি থেকে পাই। আপনি কি 1 টাকা রেমিটেন্স ইরান থেকে পান? আপনি 1 টাকা রেমিটেন্স রাশিয়া থেকে পান? 1 টাকা রেমিটেন্স আপনি উত্তর কোরিয়া থেকে পান, ভেনেজুয়েলা থেকে পান, কিউবা থেকে পান? সুতরাং আপনাকে বাস্তব বুঝতে হবে। আপনি বাংলাদেশের, বললাম তো, কোনো খনিজ সম্পদ নাই ইরানের মতো যে আপনি তেল দিয়ে বাহাদুরি করবেন। আপনার তামা নাই, লোহা নাই, কিছু নাই। গ্যাস যা আছে শেষের পথে। আপনার এই যে গ্যাসের চুলাতে গ্যাস থাকে না ঢাকাতেই, আপনাকে চিন্তা করে কথা বলতে হবে। এখানে 22 কোটি 20 কোটি লোক বাংলাদেশে, 1 কোটির উপরে বেকার। আপনি যদি মধ্যপ্রাচ্য বা এরা যদি আপনার এই লোকগুলোরে ফেরত পাঠায় বা এদেরকে টাকা দেওয়া বন্ধ করে দেয়, এই যে আপনি এখন যাও চলছেন, কিছুই থাকবে না আপনার বাংলাদেশে। হ্যাঁ, যাদের টাকা পয়সা আছে তারা বাইরে চলে যাবে, যাদের নাই তারা এই দেশে পড়ে থাকবে। সুতরাং এইখানে হিসাব করে বাংলাদেশের মানুষকে চিন্তা করতে হয়। বাংলাদেশের মিডিয়াকেও সেই কাজটা করতে, সেটা করে না। হ্যাঁ, তো এমনি বাংলাদেশে এই যে আপনি যে প্রশ্নটা করেছিলেন যে এই জায়গায় মার্কিন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে, মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে খেপানো কখনো উচিত না। কেন? আপনার কি দরকার আপনাকে খেপানো? আপনি বলবেন যে হ্যাঁ, 1/11-এর সময় তো ওরা এটার মধ্যে গিয়েছে, আমরা টেনে নিয়ে এসেছি। আচ্ছা, তারপরে আপনি মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে, আপনি বাংলাদেশের যে ভূ রাজনৈতিক অবস্থান, কৌশলগত অবস্থান, পাশে মায়ানমারের ওইখানে আপনার 60 ভাগের বেশি এলাকা বিদ্রোহীদের দখলে। আরাকান আমাদের পাশে, এখানে বিদ্রোহীদের দখলে। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট বাস্তবায়ন হচ্ছে। বাংলাদেশের চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। আপনি লাঠি দিয়ে এখনকার যুগে যুদ্ধ না, আপনি বলে ড্রোন, আপনি ইরানের মতো ড্রোন নিজেরা বানাতে পারবেন? ড্রোন দিয়ে কয়দিন টিকবেন? আপনার তেল আছে, তেল দিয়ে আপনি চালাতে পারবেন? বাংলাদেশ চালাতে পারবেন? মানে এখন গাড়ির লাইন 4-5 কিলোমিটার লম্বা লাইন দিয়ে আপনি গাড়ির তেল নেন, আপনি না খেয়ে থাকবেন। কিউবা যেমন না খেয়ে আছে। টাইম ম্যাগাজিনে তারেক রহমানকে নিয়ে যে করছে, এটা নিয়ে আপনার মন্তব্য কি? এটা উনি এসছেন, উনি একজন আপনার বাংলাদেশে ওনার মা প্রধানমন্ত্রী ছিলেন, বাবা প্রেসিডেন্ট ছিলেন, তারপরে উনি হচ্ছেন, এটা খুব রেয়ার একটা ব্যাপার। আর বাংলাদেশ 20 কোটি 22 কোটি লোকের একটা দেশ, তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ। আপনার একটা বাংলাদেশের জিডিপি, আপনি কি জানেন যে বাংলাদেশের জিডিপি মালয়েশিয়ার থেকে বেশি? যদিও গড় আয় বেশি না, জিডিপি মালয়েশিয়ার থেকে বেশি, কুয়েতের থেকে বেশি বাংলাদেশের জিডিপি। সুতরাং বাংলাদেশকে নিয়ে বহু দেশের মাথা ব্যথা আছে যে দেশটা কীভাবে চলবে। উনি একটা বড়, এতদিন পরে 17 বছর নির্বাসিত জীবনযাপনের পরে, নির্যাতনের পরে উনি এসে মানে জয়লাভ করেছে। সুতরাং এটা স্বাভাবিক, তাকে নিয়ে এটা করবে। কিন্তু আপনি যেটা মিন করছেন এইগুলো হচ্ছে হাইপ তোলা, ওইটা ওগুলো না। আপনি হাসিনারকে নিয়ে যে কাভারেজ তৈরি করছে সেটা ছিল অন্য ধরনের। আর এইগুলা, এই যে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে এই জিনিসগুলোকে, এই হাইপগুলো তোলা বন্ধ করেন বাংলাদেশে। চীনকে নিয়ে তোলা বন্ধ করেন, মালয়েশিয়া নিয়ে, সৌদি আরব নিয়ে, তুরস্ক নিয়ে। এই যে দেখেন না, আমি বলবো যে বিএনপির লোকেরা এই যে গত বছর এইখানে ফেসবুকের মধ্যে লেখা শুরু করলো যে তুরস্কর লোক নাকি এই যে আপনার আমাদের প্রধানমন্ত্রী, মানে এখন যিনি প্রধানমন্ত্রী তারেক সাহেবকে নাকি মানে হত্যা করবেন, অ্যাসাসিনেট করবেন। এরকম জিনিস আপনারা দেখছেন না তুরস্কর ব্যাপারে? এই তুরস্কের বিরুদ্ধে কথা বলা বন্ধ করেন। তুরস্ক একটা বড় শক্তি, তুরস্ক মুসলিম বিশ্বের অন্যতম একটা বড় শক্তি, হ্যাঁ, অন্যতম একটা অর্থনীতি। তুরস্ক আমাদের যথেষ্ট হেল্প করে। বাংলাদেশে তুরস্কের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাধ্যমে। সেখানে এই যে কতগুলো বুর্বক
মানে অশিক্ষিত মূর্খ এরা এসে করলো কি আমার দলেরই, আমি আমি বিএনপি সমর্থক একজন মানুষ, এটা আমি লুকাই না, আমি কখনো, হ্যাঁ আমি লুকাই না। আমার দলের কিছু ছেলেপেলে দেখছি ফেসবুকে এসে তুরস্কের বিরুদ্ধে লিখছে, তুমি যদি গর্ধ, এই সমস্ত চিন্তাভাবনা আমাদের থেকে, বাংলাদেশের মানুষ থেকে এগুলো খুব ক্ষতি করে।